স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় 85 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 181 জন যাত্রীর মধ্যে 179 জনের নিহতের সংখ্যা। একজন ক্রু মেম্বার ও একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। 80 জন দমকল কর্মী ও 30টির বেশি ফায়ার ট্রাক ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 175 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে দক্ষিণ কোরিয়ায় ফিরছিল জেজু এয়ারপ্লেনের বোয়িং 737-800 মডেলের ফ্লাইটটি। দেশটির দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। এরপরই আগুন ধরে যায় বিমানটিতে। স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহোপের প্রকাশিত ভিডিওতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার ও 2 জন থাইল্যান্ডের নাগরিক ছিল বলে জানিয়েছে ইয়নহোপ। 80 জন দমকল কর্মী ও 30টির বেশি ফায়ার ট্রাক ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি। সর্বাত্মক উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী চoi sung-mok। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এছাড়া দুপুর 2টায় শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। এর আগে শনিবার রাতে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। বাংলাদেশ থেকে তো ভ্যালু জিনিসটা চলে গেছিল গত 15 বছরে। নৈতিকতার অবক্ষয় এতই নিচে চলে গেছে যে ইউ আর সারপ্রাইজড দ্যাট আ ডটার ইজ ক্যারিং আউট হার ডিউটিজ। ইট শুডন্ট বি সারপ্রাইজিং। It's actually it's normal. That's what we're supposed to be. That's what we were raised. আমার বাবা আমাকে যে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন এটা তার প্রতিফলন। আমার মা এটা সবার করা উচিত, আপনাদেরও করা উচিত। চাঁদপুরের মেঘনায় জাহাজের 7 শ্রমিক হত্যার প্রতিবাদে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণের আশ্বাসে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার এ তথ্য নিশ্চিত করেন। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের 7 জনকে খুন করা হয়। এর প্রতিবাদ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্র ও শনিবার তাদের কর্মবিরতির কারণে স্থবিরতা নেমে আসে। বন্ধ থাকে সব নৌযানে পণ্য ওঠানামা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের চেয়ে 5 গুণ বড় বে টার্মিনাল প্রকল্পের গতি ফিরছে। সরকার পতনের পর প্রায় 4.5 মাস থমকে ছিল এই প্রকল্পের কাজ। বন্দরটি নির্মাণ হলে আগামী 100 বছরের মধ্যে আর নতুন করে বন্দর বাড়ানোর চিন্তা করতে হবে না বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া বে টার্মিনাল প্রকল্প গতিহীন হয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। বন্দরের টার্মিনালগুলোতে 10 মিটারের বেশি ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারত না। বেশি ড্রাফটের মাদার ভেসেল ভেড়ানো ও বন্দর সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে 2014 সালে পতেঙ্গায় প্রায় 6.5 কিলোমিটার এলাকা জুড়ে বে টার্মিনাল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। আমরা কয়েকটি মিডল ইস্টার্ন কান্ট্রি এই পোর্টে এবং অন্যান্য পোর্টে বে টার্মিনালে ইনভেস্ট করতে চাচ্ছে to the tune of $1.8 billion. ওয়ার্ল্ড ব্যাংক আমার সাথে মিটিং করেছে, তারা $680 মিলিয়ন নিয়ে বসে আছে। বললো যেদিন আপনি তৈরি ওই দিন আমরা সাইন করবো আপনার বে টার্মিনালের জন্য। বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল তৈরির কথা রয়েছে। এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারত্বের আওতায় বিদেশি 2টি প্রতিষ্ঠানের সঙ্গে 2টি টার্মিনাল নির্মাণের চুক্তি হয়েছে।
টার্মিনালটি নির্মাণ হলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যেও। বে টার্মিনাল হচ্ছে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট এবং চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে, গ্রোথ যেভাবে হচ্ছে, আমাদের এই নতুন নতুন সুবিধাদি সৃষ্টি করাটা খুবই জরুরি। বে টার্মিনাল একটি প্রাকৃতিক একটি মানে বন্দর হবে, যেখানে আপনার ড্রাফট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন আমাদের বর্তমান যে বন্দর আছে সেটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু জাহাজ আনাগোনা করা হয়, কিন্তু বে টার্মিনাল কিন্তু সেই সুযোগটা কিন্তু অটোমেটিক তৈরি করা আছে। 870 একর জমিতে এই প্রকল্পের কথা চিন্তা করা হলো এখন পর্যন্ত 568 একর জমি বুঝে পেয়েছে বন্দর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় চালু করা যাচ্ছে না এর কার্যক্রম। ফলে শত কোটি টাকার রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছে এই বিমানবন্দর। তবে কর্তৃপক্ষ বলছে কার্গো টার্মিনাল পুরোদমে চালু করতে প্রাসঙ্গিক সকল বিষয় যাচাই বাছাই করে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে। সিলেট অঞ্চলের সাতকরা, পান, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাবপত্র, নকশি কাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। এসব পণ্য রপ্তানির জন্য সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। তবে 2 বছর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 26 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে প্রায় 100 টন পণ্য ধারণ ক্ষমতার অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স। কিন্তু এখানে গড়ে ওঠেনি আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা। প্রতিসত্তর সরকার যদি এই রপ্তানি ব্যবস্থাকে চালু করতে হয় তাহলে প্যাকেজিং সিস্টেম, ল্যাব এবং অন্যান্য যে সহযোগী ব্যবস্থাগুলা এগুলা তাড়াতাড়ি করা প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য পাঠাতে এসব দেশের অনুমোদিত ওয়্যারহাউসের মাধ্যমে প্যাকেজিং করে কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হয়। তাই ঢাকা থেকেই পণ্য রপ্তানি করতে হচ্ছে ব্যবসায়ীদের। পেরিশেবল আইটেমগুলো রপ্তানি করার জন্য যে অবকাঠামো দরকার, যে প্যাকেজিং হাউস দরকার, সেগুলো এখন পর্যন্ত হয় নাই। যেই সার্ভিসগুলো থাকার কথা, বিশেষ করে আমরা প্যাকেজিং হাউসের কথা শুনতেছি, এইটা হইলেই অনেক কিছু তাদের জন্য ইজি হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি চালুর পর পর্যাপ্ত পরিমাণ পণ্য রপ্তানি নিশ্চিত করা যাবে কিনা তাও যাচাই বাছাই করা হচ্ছে। আলোচনা হয়েছে এবং প্যাকিং হাউস কিভাবে নির্মাণ করা যায় অথবা এই ধরনের যে প্রকল্প যেটি প্ল্যানিং কমিশনে এখন অপেক্ষমান আছে, আমরা সেখানে প্ল্যানিং কমিশনে কথা বলবো। অন্য কোনো প্রাইভেট সেক্টরের মাধ্যমেও যদি করা যায় বিকল্প হিসেবে, সেটিও আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। যেখানে কথা বলতে হবে, যদি আপনাদের আগ্রহ থাকে, আমি কিন্তু আই লাভ টু গো এভরি ডোর স্টেপ। আপনাদের আগ্রহটাকে আমরা বাস্তবায়ন করব, এইটুকু কথা দিয়ে যাচ্ছি। প্যাকেজিং চালু হলে সিলেট সহ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের রপ্তানিকারকরা বছরে অন্তত 250 কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাজবাড়ীর লাশকাটা ঘরে চলছে রমরমা বাণিজ্য। মরদেহ পেতে গুনতে হয় 15,000 টাকা পর্যন্ত। পুলিশ সদস্য থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ কাজে জড়িত বলে অভিযোগ স্বজনদের। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এই দৃশ্য দেখে মনে হতে পারে বাজার থেকে জিনিসপত্র কিনে টাকা নিচ্ছেন ক্রেতা। বাস্তবতা হলো নিজের স্বজনের মরদেহ বুঝে পেতে দিতে হচ্ছে এই অর্থ। রাজবাড়ীতে মরদেহের ময়নাতদন্তের জন্য দিতে হয় 10 থেকে 15,000 টাকা। পুলিশ থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ টাকা নেন বলে অভিযোগ নিহতদের স্বজনদের। পোস্টমর্টমে 12-14,000 টাকা গেছে, 13-12,500 টাকা গেছে। আমার তো অবশ্যই কষ্ট হয়েছে, আমি কষ্ট হইলে এখন আমি কি করবো? বাবার লাশের লেগে হালাত করে মোবাইলে নিয়ে, বিকাশে নিয়ে, তারপরে দিয়ে তারপরে লাশ আনছে। উনি বলছে না হবে না, 15,000 টাকায় লাগবে। অনুসন্ধান বলছে, একসময় বালিয়াকান্দি উপজেলার মরদেহ বহন করতেন ভ্যানচালক নিখিল বিশ্বাস। ময়নাতদন্তের জন্য অতিরিক্ত অর্থ গ্রহণে বাধা দেয়ায় কৌশলে বাদ দেয়া হয় তাকে। অন্য মরদেহ বহনকারীরা বলছেন জমকে দিতে হয় টাকা। না, ওরা ওইভাবে কায়দা করে আমার সিগারেট সরাই দিচ্ছে। আমি থাকলে ওদের সমস্যা, আমি প্রতিবাদ করছি সমস্যা, এই জন্য অভিযোগ উঠেছে এসব অনিয়ম আর বাণিজ্যের হোতা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4র্থ শ্রেণীর কর্মচারী বিপ্লব বিশ্বাস। যদিও তার দাবি কিছুই জানেন না তিনি। না, আমি তো লাশ কাটি না। পুলিশ তো বলতে পারবো না, লাশ কাটার ডিউটি তো আমার না।
যে আমি লাশ কাটার চাকরি, আপনি বারবার করে বলতেছেন আমি লাশ কাটি, আমি লাশ কাটি। লাশ কাটা না, অভিযোগ তো আপনার বিরুদ্ধে। সিএস স্যারের সাথে আপনি কথা কি বললেন? কোন পুলিশ বলছে আপনাকে? একাধিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি তারা। তবে সিভিল সার্জন জানিয়েছেন ময়নাতদন্তের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টমর্টমে আসলে কোনো রকম খরচ নেই। যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, যদি অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত বছর 174টি মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে রাজবাড়ীর মর্গে। ডিবিসি নিউজ ডেস্ক। যশোরের অভয়নগরের নোয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে নোয়াপাড়ার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘরে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। প্রায় 2 যুগ আগে নিহত পলাশের বাবা শ্রমিক নেতা ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দারও দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের 3 বারের মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি। এছাড়া এমপি মন্ত্রীও ছিলেন তিনি। খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ঠিকাদারি বাণিজ্য। নগরীর সব ঠিকাদারি কাজ থেকেই আদায় করতেন নিজের হিস্সা। স্বজনপ্রীতি, দলীয়করণ, কমিশন, কাউন্সিলরদের প্রতি বৈষম্য সহ ক্ষমতার দাপটে করেছেন নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাট। অনিয়মের তদন্ত তো দূরের কথা, তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না কেউ। তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি ছিলেন 3 বারের মেয়র। এর আগে বাগেরহাট 3 থেকে 2 বার এমপি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঠিকাদারি বাণিজ্য সহ রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ। মাঠে ময়দানে বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন তালুকদার খালেক। উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে যাচাই করতেন মান। এসব ভিডিও ছড়িয়ে দিয়ে তার সততা প্রচার করতেন সমর্থকরা। কিন্তু বাস্তবে তালুকদার খালেক ছিলেন তার উল্টো। খুলনা নগরীর সব ঠিকাদারি কাজের হিস্সা নিতেন তালুকদার খালেক। পয়ঃনিষ্কাশন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য অপসারণ সহ 2018 সাল থেকে খুলনা সিটিতে প্রায় 2000 কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়। অভিযোগ আছে আইন লঙ্ঘন করে অন্যের লাইসেন্সে অংশীদার হয়ে নিজেই নামে বেনামে ঠিকাদারি করতেন তালুকদার আব্দুল খালেক। 5% কমিশনের ভিত্তিতে শত কোটি টাকার উন্নয়ন কাজ বিক্রিও করেন। অভিযোগ আছে খালেকের আমলে বেশিরভাগ কাজ পান তার পছন্দের ঠিকাদার। লাইসেন্স ছাড়াই আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরদের ভাগ করে দেন কোটি কোটি টাকার কাজ। ওই কাজই বেশি টাকা দিয়ে কিনে নিতে হতো পেশাদার ঠিকাদারদের। উনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো উনি আগের থেকে সিলেক্ট করে দিতেন এবং সাধারণ ঠিকাদারদের বলে দিতেন যে তোমরা এই কাজে পার্টিসিপেট করবে না। কারো কারোর সাথে উনি কাজ নিয়ে নিজেই করতেন, নিজের জনবল দিয়ে, নিজের ম্যানেজার দিয়ে। স্বজনপ্রীতি করে অপেশাদার ঠিকাদার নিয়োগ দেয় কাজ হয় নিম্নমানের। ফলে খুলনা নগরীর বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। সিটি কর্পোরেশনের ড্রেন এবং রাস্তা সে ছোট বড় যেটাই হোক, এবং সবগুলোর কন্ট্রাক্টর তো সিন্ডিকেটের কয়েকজন মানুষ, এর বাইরে তো কেউ নেই। কাউন্সিলরদের মধ্যেও বৈষম্য করার অভিযোগ ছিল তালুকদার খালেকের বিরুদ্ধে। প্রত্যেক পর্যায়ে দলীয়করণ করেন তিনি। সাধারণ মানুষ সিটি কর্পোরেশনে গেলে দুর্ব্যবহারের শিকার হতেন। তার দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীও। ওনার নিজস্ব সিন্ডিকেট ছিল, উনি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের আমলে। উনি মুখে বলে এক, উনি অন্তরে আর এক। বাগেরহাট 3 আসনের এমপি ছিলেন তালুকদার খালেক। খুলনার মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটিতে সংসদ সদস্য হন তার স্ত্রী হাবিবুন নাহার। অভিযোগ রয়েছে নগর ভবনে বসেই ঠিকাদারি সহ রামপাল ও মোংলা উপজেলার সবকিছু নিয়ন্ত্রণ করতেন খালেক। বছর 2 আগে খুলনা নগরীতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। এছাড়া নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ, যার বড় অংশই পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেনের লুটপাটের মদতদাতা ছিলেন তালুকদার খালেক। বদৌলতে কয়েক কোটি টাকার শেয়ারসহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়ে যান খুলনার সাবেক মেয়র। পরে লুটপাট নিয়ে বিতর্ক শুরু হলে পদত্যাগ করেন খালেক। চতুর স্বভাবের এই নেতা হলফনামায় সূক্ষ্মভাবে সবকিছু সামাল দিয়েছেন। 2018 সালে সিটি নির্বাচনের আগে তালুকদার আব্দুল খালেক বার্ষিক আয় দেখান 41,75,000 টাকা।
এর পরের নির্বাচনে হলফনামায় বার্ষিক আয় প্রায় 10 লাখ টাকা কম দেখান, যদিও কয়েক গুণ বাড়িয়ে দেখিয়েছেন সম্পদ। 2018-তে স্থাবর সম্পদ 1,36,00,000 থেকে 2024-এ বেড়ে হয় 2,40,00,000। অস্থাবর সম্পদ 5,50,00,000 থেকে বেড়ে হয় 6,83,00,000। উনি যে কাজ পেয়েছেন, যে কাজ যারা পেয়েছেন, সেই কাজ আবার নিজে বা নিজের আস্থাভাজন লোক দিয়ে সেই কাজগুলি করাতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে তালুকদার আব্দুল খালেকের বাড়ি। এর আগেই পালিয়ে যান তিনি। টিভিসি নিউজ ডেস্ক। 2 দিন পর কাজে ফিরেছে নৌযান শ্রমিকরা। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও নৌপথে নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে ডাকা কর্মবিরতি গতকাল রাতে প্রত্যাহার করেন তারা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আতিক, নৌযান শ্রমিকদের কর্মবিরতি তুলে নেওয়ার পর ঘাটে কর্মচাঞ্চল্য কেমন দেখছেন? শান্তা, ঘাটে কর্মচাঞ্চল্য কিন্তু ফিরেছে, একেবারে ব্যস্ত সময় পার করছেন কিন্তু এই যে যারা নৌযান শ্রমিক রয়েছেন তারা মূলত চাঁদপুরের আশেপাশে বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু চাল, ডাল, গম, পেঁয়াজ সহ নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু নিয়ে আসা হয়। সেই দ্রব্যগুলি এখন কিন্তু যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো থেকে খালাস করছেন শ্রমিকরা। আমরা সকাল থেকে দেখেছি যে শ্রমিকরা অত্যন্ত ব্যস্ত কিন্তু এই জাহাজ খালাস করার কাজে। মূলত আমরা কথা বলেছিলাম শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। শ্রমিকরা আমাদেরকে যে জিনিসটি মূলত জানিয়েছেন যে এই কর্মবিরতি প্রত্যাহার করা হলেও কিন্তু তারা একটি বিষয় আমাদের সাথে বলেছেন, সেটি হচ্ছে যে আশ্বাস নয়, তারা তাদের দাবিগুলোর বাস্তবায়ন চান। মূলত যে বিশেষ করে যে কয়টি দাবি ছিল, যে ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লক্ষ টাকা অনুদান এবং যে নৌপথের নিরাপত্তা যোদ্ধা সহ যে দাবিগুলো তারা জানিয়েছিল সেই দাবিগুলো কিন্তু একেবারে বাস্তবায়ন তারা চান। এবং যদি এই দাবিগুলোর পুরোপুরি বাস্তবায়ন না হয় পরবর্তীতে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা পরবর্তীতে এই ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। আর ব্যবসায়ীদের কথা যদি বলি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যদি এই কর্মবিরতি আরো দীর্ঘায়িত হতো সেক্ষেত্রে কিন্তু বাজারে একটি প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, বিশেষ করে দামে, যেহেতু এই পণ্যগুলো কিন্তু চাঁদপুরের এই ঘাটটি থেকে কিন্তু চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু একটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই এখন যেহেতু গতকাল রাতে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনেও। তারা মনে করছেন এর প্রভাব কিন্তু এখন পড়বে না। আর যদি বলি যে চাঁদপুরে যে নৃশংস 7টি হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের জেরেই, জাহাজের যে শ্রমিক হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের জেরেই কিন্তু এই কর্মবিরতি, যদিও ওই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু এখন 7 দিনের রিমান্ড চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে হয়তো রিমান্ড শেষে আপনাকে জানাতে পারবো আরো বিস্তারিত। শান্তা। আতিক, আপনাকে ধন্যবাদ। টানা 5 দিন মৃদু শৈত্যপ্রবাহের পর পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রবিবার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস অব্যাহত রয়েছে। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দিনাজপুর, সাতক্ষীরা ও গোপালগঞ্জের গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। শীতবস্ত্র কিনতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ্যের মধ্যে পণ্য কিনতে পারায় খুশি তারা। শীতের শুরুতেই বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। সাশ্রয়ী দামের কারণে দিনাজপুরের মানুষের অন্যতম গন্তব্য শহরের বড় মাঠের পুরাতন কাপড়ের মার্কেট। শীতের তীব্রতা বৃদ্ধিতে কাছারি বাজার নামে পরিচিত বাজারটিতে বেড়েছে ক্রেতার ভিড়। সোয়েটার, জ্যাকেট, টুপি ও কম্বল সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে এখানে। একটু সস্তায় পাওয়া যায় তো, অল্প দামে পাওয়া যায়, তাই জন্য এখানে আসি। আমরা এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায়। শীতের শুরুতেই প্রচুর ক্রেতার আগমনে মৌসুম জুড়ে ভালো ব্যবসার প্রত্যাশায় বিক্রেতারা। শ্রেণী আছে, তবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি। একটু নর্মাল ছিল, এখন শীত পড়া ইনশাল্লাহ এখন ব্যবসা কিনি ভালো আসে। সাতক্ষীরায় দোকানে দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় করছে ক্রেতারা। স্বল্পবিত্তরা ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব শ্রেণীর মানুষই আসে এখানে কেনাকাটা করতে, কারণ দামটা অনেক রিজনেবল। সাতক্ষীরার এই নিক্সন মার্কেট, এখানে শীতের পোশাক খুব অনেক কম দামে পাওয়া যায়। এদিকে শীত বৃদ্ধিতে জমে উঠেছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার অস্থায়ী গরম কাপড়ের বাজার।
প্রতি শনিবার শতাধিক দোকানি পোস্টার সাজিয়ে বসছেন ভ্যানে। মিলছে সোয়েটার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের কাপড়। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা এই মালগুলো আমাদের চাহিদা অনুযায়ী পাই, সুন্দর। আর যেটা মার্কেটে যেই প্রাইসটা তার থেকে এই প্রাইসটা অনেক কম। আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। সামনের দিনগুলোতে শীতের পোশাক বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আবাসন, জ্বালানি সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা থেকে দূষণ নিয়ন্ত্রণ সব উপাদান ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে এসেছে চীনের হুয়াওয়ে কোম্পানি। বাংলাদেশের মতো দেশেও স্বল্প খরচে প্রযুক্তির সাহায্য নিয়ে এ কাজগুলো করা সম্ভব। বেইজিং থেকে ফিরে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। দীর্ঘ যানজট, যত্রতত্র খোরাখুরি, শহর জুড়ে আবর্জনা, ধুলার শব্দ দূষণের কিছুই নজরে পড়ল না চীনের রাজধানী বেইজিংয়ে। নাগরিক জীবনের এসব সমস্যার সমাধান মিলেছে প্রযুক্তি ব্যবহার করে। মাত্র 20,000 ইউয়ান পুঁজি নিয়ে 1987 সালে প্রযুক্তি ব্যবসা শুরু করে হুয়াওয়ে। আর গেল বছর কেবল গবেষণা আর প্রযুক্তির উন্নয়নেই হুয়াওয়ে ব্যয় করেছে প্রায় 165 বিলিয়ন ইউয়ান। শুরুতে টেলিকম প্রযুক্তি নিয়ে কাজ করলেও পরে ট্রাফিক ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রযুক্তি নির্ভর সমাধান নিয়ে আসে হুয়াওয়ে, যা বদলে দিয়েছে পুরো দেশের চিত্র। বেইজিংয়ে সাংবাদিক প্রতিনিধি দলের কাছে উন্নত নাগরিক ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে নানা আবিষ্কার তুলে ধরে প্রতিষ্ঠানটি। To make the fast and rapid registration, so we can see in a lot of different scenarios. বাংলাদেশ সহ বিশ্বব্যাপী 170 দেশ ও অঞ্চলে টেলিকম ও নানা প্রযুক্তি সেবা দেয় হুয়াওয়ে। যানজট, নাগরিক নিরাপত্তা সহ নানা সামাজিক সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটির প্রযুক্তি জ্ঞান ও কারিগরি সহায়তা নিলে বাংলাদেশেও গড়ে তোলা সম্ভব বেইজিংয়ের মতোই পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পরিবেশ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, হুয়াওয়ে চীনের সবচেয়ে বড় কোম্পানি চেষ্টা করছে সব কিছুতেই ডিজিটাইজেশন করার। আর সেই চেষ্টা তারা ছড়িয়ে দিতে চাচ্ছে সারা বিশ্বে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বেইজিং। রাজধানী মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং BIBM কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে। এই কোর্সগুলোকে এমনভাবে, ট্রেনিং প্রোগ্রামগুলোকে এমনভাবে ডেভেলপ করবে যাতে যারা এখানে ট্রেনিং প্রাপ্ত হবেন তারা এখান থেকে নিয়েই এটাকে বাস্তবে ট্রান্সলেট করবেন ইন্টু ডিফারেন্ট প্রোগ্রামস। কীভাবে একটা ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল করা যায় ফ্রম গ্রিন অ্যান্ড এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই জায়গাগুলোতে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে এবং ইন্টারন্যাশনাল যেসব ডেভেলপমেন্টগুলো হচ্ছে, অন্যান্য ইনস্টিটিউটে যে ধরনের প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতেও আমাদেরকে চোখ রাখতে হবে এবং ইন্টারাকশনটা যদি একটু ভালো হয় আমরা কিন্তু ওই জায়গাগুলোতেও পরিবর্তনটা দ্রুততার সাথে আনতে পারবো। তাহলে আমাদেরও ব্যাংকিং খাতটা দ্রুততার সাথে আন্তর্জাতিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তো আমি আর বেশি বাড়াবো না, আমি BIBM এর মঙ্গল কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। বৃহস্পতিবার আগুন লাগার পর আজ খুলেছে সচিবালয়। তবে স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলবে সিটি কর্পোরেশনে। আগুনের ঘটনায় আগামীকাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। বাতিল করা হয়েছিল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, দুদিন আগে তো সচিবালয়ে আগুন লেগেছিল এবং সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। এখন সচিবালয় পরিস্থিতি কেমন, কর্মচাঞ্চল্য কেমন, জানাবেন? আজকে সকাল থেকেই আপনি জানেন যে সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকে। সকাল থেকেই সচিবালয়ে যারা কর্মরত রয়েছে, সচিব থেকে শুরু করে সকল ধরনের স্টাফরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেরই যার যার ডিজিটাল হাজিরা পাস যেটা আছে সচিবালয়ে যারা কর্মরত তাদের সেটা দেখিয়ে এবং দেহ তল্লাশি করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা যারা সচিবালয়ে সংবাদ সংগ্রহের জন্য আসে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আপনি জানেন যে তাদের কার্ড বাতিল করা
হয়েছিল। তো এখন আলোচনা চলছে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয় বিটের কর্মরত সাংবাদিকদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে হয়তো উপস্থাপন করা হবে যে কি কারণে কার্ড বাতিল করা হয়েছে। তারা বলছে যে নিরাপত্তার স্বার্থে আপাতত কার্ড বাতিল করা হয়েছে, তবে এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি সাময়িক সময়ের জন্য। তবে এই সাময়িক সময়ের জন্যও সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশের জন্য হয়তো একটি সাময়িক কার্ড তারা ইস্যু করবে বা পাস ইস্যু করবে বলে আলোচনা হচ্ছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো। আর এর বাইরে সচিবালয়ের যারা সচিব রয়েছে তাদের ছাড়া আর কারোর গাড়ি আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সচিবালয়ে। সবাই বাইরে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি, গাড়ি রেখে ভিতরে প্রবেশ করেছে। এবং সকাল থেকে আজকেও আমরা দেখতে পেয়েছি ক্রাইম সিন এবং মেট্রোপলিটন পুলিশের এবং সিআইডির যে ক্রাইম সিন আগুন লাগা ভবনটিতে কাজ করছিল তারাও আজকেও কাজ করছে। কিন্তু মূলত গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে না দেওয়ার কারণে আমরা ভিতরের চিত্রটি বা কি অবস্থায় রয়েছে এখন এটু এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে ভিতরে ক্রাইম সিন কাজ করছে। আর সচিবালয়ের যে কর্মকর্তারা রয়েছে তারা সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছে। তো এই ছিল মোটামুটি সচিবালয়ের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। শিরোপা লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বিপিএল এর দলগুলো। দিনভর পালা করে অনুশীলন শেষে গণমাধ্যমকে দেয়া দেশি বিদেশি ক্রিকেটাররা বললেন সেরাটা দিয়েই এবারের আসরে নিজেদের নামের প্রতি শুভেচ্ছা করবেন, দলকে এনে দেবেন ট্রফি। কাল থেকে শুরু হবে মাঠে লড়াই। এবারের বিপিএলে তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা ফ্র্যাঞ্চাইজিগুলোর। সদ্য সমাপ্ত এনসিএল টি20-র 7 ম্যাচে 158 স্ট্রাইক রেটে আসরের প্রথম সেঞ্চুরি সহ 281 রান করা জিসান আলম। এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করা এই ব্যাটার বিপিএলে মাঠ মাতাবেন দুর্বার রাজশাহীর হয়ে। স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে, আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলব। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছি, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে সাবকন্টিনেন্টের কন্ডিশনে এখন অনেকটাই অভ্যস্ত ইউরোপ আফ্রিকার ক্রিকেটাররা। প্রোটিয়া ক্রিকেটার স্টিফেন এসকানজিকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সদ্যই নেপাল প্রিমিয়ার লিগে খেলে আসা এই ওপেনার বললেন ঢাকার জন্য ভালো কিছু করতে মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি নেপালে বেশ কিছু টি20 ম্যাচ খেলেছি, এটা আমার জন্য খুবই ভালো কাজে দেবে। কন্ডিশনও একই রকম। আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে এবং দলের জন্য প্রয়োজনীয় পারফর্ম করতে পারবো। দিন দুয়েক বাদেই মাঠে গড়াচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি20 লিগ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলগুলোর ক্রিকেটারদের মাঝে সাজ রব। শিরোপায় চোখ রেখেই শুরু করার লক্ষ্য দেশি বিদেশি ক্রিকেটারদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন 24 ঘন্টা।